আসসালামু আলাইকুম সবাইকে। একাডেমিক পড়াশোনা কমপ্লিট করার পাশাপাশি রিভিশন করা। এই জিনিসটা নিয়ে আমরা কলেজ গোয়িং পিপল যারা এইচএসসি লাইফের তারা কম বেশ খুব ভালোই একটা প্যারা খাই। ২ রকমের প্যারা খাইতে পারি এখানে। ফার্স্ট অফ অল যে একাডেমিক সিলেবাসটুকু যেটুকু কমপ্লিট করে আসলে একটা পরীক্ষাতে অ্যাপিয়ার করব সেটাই শেষ হয় না। সেখানে ভেক্টর চ্যাপ্টার যা পড়ছি, গতিবিদ্যা যা পড়ছি, গুণগত রসায়নের ১ম অংশ, ২য় অংশ, মধ্যে দ্রাব্যতা A to Z খেয়ে ফেলছি অলরেডি। কোষ ও কোষের গঠনের যতগুলা ইনফরমেশন আছে আমার বডিতেই বোধহয় অতগুলা কোষ নাই। এরকম একটা বেসিক চিন্তাভাবনাতে চলতেই থাকে, ফিরতেই থাকে, একটা লুপ ঘুরতেই থাকে। তো আমরা আসলে টার্গেট তো নিব অবশ্যই আমার সিলেবাসটাকে শেষ করা। সাথে, সাথে আমরা যা পড়ছি সেটাকে যেন ভুলে না যাই। একেবারে যেন ফার্স্ট ইয়ারে উঠে সেকেন্ড ইয়ারে উঠে লাগে যে আমার ফার্স্ট ইয়ারটা টোটালটা গ্যাপ গেছে। ফার্স্ট ইয়ারের ভিতরে আমার অর্জনটা হচ্ছে যে 0, কিচ্ছু মনে নাই, কিচ্ছু পারি না। এইরকম যেন না হয়। সেটার জন্য আমরা চাইলে খুব সুন্দর ২ টাকে সিঙ্ক করে একটা প্রপার প্ল্যানিং নিয়ে আগাতে পারি। যেই প্রপার প্ল্যানিং এর মাধ্যমে দেখা যাবে আমি আমার একাডেমিক পড়ার পাশাপাশি আমি যা পড়ে ফেলতেছি রেগুলার বেসিসে আমি যা পড়তেছি সেটাকে রিভিশনের আন্ডারেও নিয়ে আসতে পারি। সো কলেজ গোয়িং মানুষজনদের জন্য একাডেমিক পড়াশোনার পাশাপাশি তুমি যদি রিভিশন করতে চাও, আজকের এই কনটেন্টটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি ফুল দেখো, তুমি একটা প্রপার মাস্টার প্ল্যান ইনশাআল্লাহ পাবা। এবং আমি তোমাকে বেশ কিছু সোর্সের কথাও দেখিয়ে দিব, বলে দিব, যেখান থেকে তুমি বেশ কিছুটা অংশ ফ্রিতেই কমপ্লিট করতে পারবা। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল হ্যাঁ, এটা যখন একেবারে এবছরে আমি বেশ কিছু জায়গাতে বেশ কিছু দায়িত্ব নিজের উপরে নিয়েছি, যেখানে মাঝে মধ্যে এটা আসলে একটু বার্ডেন হয়ে গেছে, বেশি হয়ে গেছে মনে হচ্ছে, বেশি চাপায়ে গেছে মনে হচ্ছে। লাইক আমার ঘুম-টুমের রীতিমতন ব্যাঘাত ঘটছে। যেরকমটা ফেস হয়েছিল যে এইচএসসিতে পড়াশোনা আমি লেট করে শুরু করার জন্য যেরকমটা পরিশ্রম দিয়ে আর কি উঠে আসা লাগছিল, অনেকটা সেরকম ফিল হওয়া শুরু হয়েছিল। সো ওইখানে আমি একজন মেন্টর সাহেবের কাছ থেকে একটা টেকনিক শুনলাম, সেটা হচ্ছে দ্য অফ ডে টেকনিক। দ্য অফ ডে টেকনিকের মানে হচ্ছে তুমি তোমার ওয়ার্কিং ডে হিসাবে যে কয়টা দিনকে রাখো, হ্যাঁ, তুমি তোমার ওয়ার্কিং ডে চিন্তা করতেছো যে এই দিনগুলোর ভিতরে তুমি কাজ করো। লেটস সে তোমার কলেজের ওয়ার্কিং ডে কয় দিন? ৫ দিন, ম্যাক্স ৬ দিন। একদিন তো অন্তত অফ ডে থাকে, অ্যাটলিস্ট ফ্রাইডে। ফ্রাইডে কি অফ থাকে না? থাকে। তো অফ ডে টেকনিকটা হচ্ছে তুমি তোমার একেবারে সুবিধা মতো ভাবে যেকোনো একটা দিনকে অফ ডে ধরবা এবং ওই অফ ডেটা হবে হচ্ছে প্ল্যানিং আর রিভিশনের। দেখো আমরা উইকলি বেসিসে যদি প্ল্যান করি, ডাজন্ট মিন যে প্রত্যেক উইকের জন্য নতুন নতুন রুটিন বানাতে হবে, নতুন নতুন ভাবে কমপ্লিট করতে হবে। কিন্তু এটাও তো সত্য যে প্রতি উইক যাওয়ার সাথে সাথে দেখা যায় যে আমার পরীক্ষা এক উইক করে কাছাচ্ছে। প্রতি উইক যাওয়ার সাথে সাথে দেখবা যে কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো তোমার জীবনের সাথে কোনো না কোনো ঘটনা হয় ঘটে গেছে বা ঘটতে চলেছে, এটা তুমি বুঝতে পারতেছো। সামনে এক উইকে ধরো ঈদ আছে, লেটস সামনে এক উইকে যেই উইকে ঈদ আছে ওইদিকে ঈদের দিন, ঈদের আগের দিন, পরের দিন, এখানে একটা প্রপার কি তোমার একটা বেসিক প্ল্যানিং থাকা উচিত না? কখন তুমি পড়বা না পড়বা, কারণ ওখানে তোমার আত্মীয় স্বজনের বাসায় যাওয়া অথবা কোনো আত্মীয় স্বজন তোমার বাসায় আসা, সেম ভাবে কি আসলে পড়াশোনার প্ল্যানিংটা হবে ওখানে? না। তাহলে তোমার কি উচিত না যে হয় ওই টাইমটুকুকে আমি পড়াশোনার ভেতরে ধরবই না, অথবা ওখানে যতটুকু পড়াশোনা করতাম সেটাকে চেষ্টা করবো আগে বা পরে পড়াশোনার ভিতরে মিলাই নিতে? এটাই তো স্বাভাবিক প্ল্যান হওয়া উচিত। তো প্রতি উইকের নতুন নতুন প্ল্যান না, বাট নেক্সট যে আপকামিং উইক আসতে চলেছে ওখানে তোমার প্রিভিয়াস উইকে করা ভুলগুলাকে যতটা পারা যায় মার্জ করে, যতটা পারা যায় হচ্ছে যে শুধরায়া নিয়ে, সেটার প্রতিকার নিয়ে যদি পরবর্তী উইকে ইমপ্লিমেন্ট করতে পারো, ওই জন্য একটা দিন রাখা, এটাকে বলা হয় হচ্ছে অফ ডে টেকনিক। আমি যে জিনিসটা ফেস করলাম, তোমাকে ওটা গল্প তো না, ঘটনাটা একটু বলে দিই, তাহলে তুমি আরো বেশি ভালো বুঝতে পারবা। সেটা হচ্ছে এইচএসসি লাইফের পড়াশোনাটা এরকমই, একেবারে ছুটতেছো তুমি, ধরো যখন যেটা পড়তে মন যাচ্ছে, যখন হচ্ছে যে ইচ্ছা হচ্ছে যে একটা লাইভ ক্লাস করা কমপ্লিট করি, লাইভ ক্লাস করা শুরু করতেছো। যখন মনে হচ্ছে যে ওই রেকর্ডেড ক্লাস ওইটা বাকি আছে, ওইটা করি নাই, ওটা সেদিন ভুলে গেছিলাম, এটা স্যার জিজ্ঞাসা করছে, এটাই পারি নাই, এটাই যত সব থেকে বোধহয় গুরুত্বপূর্ণ জিনিস, এটাই শুরু করি। এই যে ধীপ ধাপ কোনো প্রকার প্ল্যানিং ছাড়া যে জিনিসটা আমরা শুরু করতেছি, এটা আমাদের জন্য উপকারী খুব কম উপকার বয়ে নিয়ে আসবে, বরঞ্চ এটা আমাদের জন্য কিছুটা ক্ষতির দিকে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তুমি ইচ্ছা মতন ছুটতেছো, তোমার গোল ঠিক নাই, ফিক্স নাই যে এই কিছুদিনে আমাকে এতটুকু পড়তে হবে বা এই কিছুদিনে আমাকে এই জিনিসগুলোতে আগাতে হবে। এরকমভাবে পরিশ্রমটা অনেক সময় অনেক বেশিও লাগে, আবার ফলাফলও সঠিকভাবে আসে না। তার থেকে বেটার একটা দিনের সিম্পল একটা অফ ডে নিবা, চিন্তা করবা এই অফ ডেতে তুমি করবা হচ্ছে প্রপার প্ল্যানিং। কতটুকু কমপ্লিট হয়েছে, কতটুকু কমপ্লিট করতে চাও, এই যে যা বলতেছি, যা মিসড অথবা আর্জেন্সি, গত উইকে যা যা মিস গেছে, যেতেই পারে মিস, আমরা হিউম্যান, ইরোর আমাদের থাকবে। অথবা যা যা আর্জেন্সি, মানে সামনে কিছু একটা পরীক্ষা আসতে চলেছে, একটা মিড আছে, একটা স্যারের কাছে পরীক্ষা আছে, কোচিংয়ে পরীক্ষা আছে, যেখানেই থাকুক না কেন ওটার আর্জেন্সি অনুযায়ী, ওকে, এরপরে চলে যেতে হবে কি কি পড়া হয় নাই সেইটার মার্কিং। তো এটা মার্কিং করে রাখলে তুমি নেক্সট উইকে অবশ্যই সেটাকে প্রেশার দিয়ে পড়বা, সেটাকে প্রথম আগ্রহ নিয়ে পড়বা। এই জিনিসটা এখানে কিন্তু দরকার। অফ ডে টেকনিকটাকে তুমি তোমার লাইফেও ইমপ্লিমেন্ট করতে পারো। অফ ডে টেকনিক মানে সেদিন সারাদিন বসে ঘুমায় রিলস দেখে কাটাবে এমন মোটেও না। অফ ডে টেকনিক মানে হচ্ছে তোমার চিন্তায় থাকবে ওই দিন তোমার টার্গেট হচ্ছে নেক্সট পুরো উইকের কার্যক্রম কী হবে সেটার প্রপার প্ল্যানিং, রিভিশন। ইভেন ওই অফ ডেতে কী কাজ করবা সেটার প্ল্যানিংটাও সেদিনই তুমি করে ফেলতে পারো। যেহেতু অফ ডে মানে তো তুমি নষ্ট করবো না। দেখো ভাই, জিনিসটা তোমার কাছে, তুমি যদি চিন্তা করো তুমি নিজেকে ফাঁকি দিবা,
তাহলে আমি এখানে এক আশিকুল ইসলাম খান প্রচণ্ড পরিমাণে একজন অধম মানুষজন, যে এসে তোমাকে দুইটা ন্যায়ের বাণী, মানে নীতির বাণী, তোমাকে দুইটা মোটিভেশনাল বাণী শুনাইতে আসছি। প্রচণ্ড অধম, মানে উপরে আল্লাহ ছাড়া পার্থিব আর কারো কোনো ক্ষমতা নাই যে তোমাকে হচ্ছে সেখান থেকে উঠাইতে পারবে, যদি তুমি নিজেকে ধোকা দিতে চাও, ফাঁকি দিতে চাও। তো ওই জায়গাটা থেকে যদি তুমি বের হয়ে আসতে চাও যে না ভাই আমি অন্তত এরকম না যে নিজেকে ফাঁকি দিব, তাহলে ইউ আর ভেরি ওয়েলকাম। দেন আমি তোমাকে বোধহয় কিছুটা হলেও পড়াশোনার টেবিলে ফিরাই নিয়ে যেতে পারবো, পড়াশোনার কিছুটা লুপ হোল দেখাই দিয়ে বোধহয় তোমার উপকার করে নিয়ে আসতে পারবো। বুঝছো? সো চয়েস ইজ ইয়োর্স। চয়েসটা প্রথমেই তোমার আসলে, যে তুমি কোনটাকে চুজ করতেছো। এরপরে একটা জিনিস রিভিশন করার ক্ষেত্রে, সেটা হলো ওই অফ ডে টেকনিকের কথা বুঝছো, প্ল্যানিংটা করবা পরের পুরো উইকের, আর এবং ওই দিনের প্ল্যানিং করতে তোমার ম্যাক্স কতক্ষণ সময় লাগবে বলো তো? 1 ঘন্টা, যদি প্রপারলি তুমি হচ্ছে বুঝো, সবগুলা রিসার্চ করে করো, 2 ঘন্টা। বাকি ওই 24 ঘন্টা কি করবা ওই দিনে? আর কোনো কাজ আছে? ওই দিনের প্ল্যানিংটা থাকবে রিভিশন। ওকে, এরপরে 70-30 স্টাডি রুল। এই 70-30 স্টাডি রুলটা প্রসিদ্ধ জিনিস। দেখো আমি এখানে কিছু মানে কাইন্ড অফ কি বলবো, থিওরিটিক্যাল একাডেমিক বাদ ধরা কিছু কথা বলতেছি বোধহয়, যেটা তোমার কাছে মনেও হইতে পারে যে হ্যাঁ এটা কাজে লাগে। বাট বিশ্বাস কর, যারা তোরা অন্তত কন্টেন্টটা দেখতেছিস ফুললি, তাদেরকে আমি বলবো তুই 70-30 রুলস ফুললি অ্যাপ্লাই করতে না পারিস, তুই 60% অ্যাপ্লাই করতে পারবি, যেটা অন্য কেউ পারবে না, যেটা তোকে অবভিয়াসলি তোর এই গ্রাফের দিকে নিশ্চয়ই ঊর্ধ্বগামী করবে, উঁচুর দিকে নিয়ে যাবে। এটাই স্বাভাবিক। তোমার যে প্রত্যেকটা ভালো কাজ পরবর্তী রেজাল্টের সাথে সম্পর্কিত, এটা যখন তোমার সাথে ম্যাজিক্যালি না ঘটবে ততদিন পর্যন্ত তুমি বিশ্বাসই করতে চাইবে না, বাট ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। এটা আসলেই কাজ করে, এই বিশ্বাসটুকু রাখো। তোমার প্রত্যেকটা সৎ নিয়ত, সৎ কাজ যে তোমার আলটিমেট কোনো একটা কিউমুলেটিভ তোমার জন্য উপকারী, এই সকল কাজের প্রতিদান হিসেবে তোমার কাছে ফেরত আসবে, এই বিশ্বাসটুকু রাখো। এটা সত্য। তো ঠিক একই রকমভাবে বলতেছি যে 70-30 যে স্টাডি রুল না, এই জিনিসটা হইলো যে ধরো তুমি যদি একদিনে 10 ঘন্টা পড়ার চিন্তা করো, তাহলে সিম্পল 7 ঘন্টা তুমি পড়াশোনা দিবা হচ্ছে নতুন পড়াতে আগানোতে, নতুন পড়াতে, হ্যাঁ। আর 3 ঘন্টা সময় দিবা হচ্ছে তুমি লাস্ট 3 দিনের পড়াতে, লাস্ট 3 ডেজ যে পড়াশোনা, এইটাতে 3 ঘন্টা, পার ডে 1 ঘন্টা করে। লেটস তুমি জাস্ট কি কি পড়ছো সেটাতে একটা চোখ বুলাইতেছো, আর কিচ্ছু না। তোমাকে এখানে বলা হচ্ছে না যে আবার ওই সেম এফোর্ট দিয়ে পড়তে, এটাকে জাস্ট হচ্ছে চোখ বুলানোর মতো। বুঝছো? কাজ করে ভাইয়া, চোখ বুলানো। ইভেন তুমি জানতেও তো পারবা যে তোমার আসলে কোন জায়গাটার ভিতরে একটু দুর্বলতা ছিল, বা কোন জায়গাটার ভিতরে একটু প্যারাফেস করে আসছো। তাহলে ওই জায়গাটাকে তুমি যদি একটু বেশি ভালো করে অ্যাড্রেস করো, ওখানে 10 মিনিটের জায়গায় যদি 15 মিনিট লাগে, এটা কি আমাদের জন্য লস? মোটেও না, লস তো নিশ্চয়ই না। ওকে, তাহলে 70-30 রুল তুমি বুঝলা। এটা 70-30 বদলে তুমি চাইলে 80-20ও করতে পারো। 80-20 করলে 8 ঘন্টা ওখানে দিবা, 2 ঘন্টা হচ্ছে পড়াশোনা লাস্ট 2 দিনের পড়াশোনাতে। ওকে, আচ্ছা। এরপরে দেখো ইনফরমেটিভ একটা নোটবুক বানানো। দেখো এটা নোট বানানোর কথা আমি বলতেছি না। ইনফরমেটিভ নোটবুক বানানো মানে এটা একটা এক্সট্রা ফিচার। ধরো নোট তো করবাই, এর সাথে সাথে একটা খুব পিচ্ছি এতটুকু একটা নোটবুক, আমাদের ইনফিনিটি স্কুলের নোটবুক আছে, তারপরে হচ্ছে এরকম ডায়েরি টাইপের খুব ভালোই পাওয়া যায়। ওটাকে জাস্ট যদি তুমি ইনফরমেটিভ নোটবুক বানাও, ওখানে কোনো ম্যাথ থাকবে না, ম্যাথের ফর্মুলাটা থাকবে। ওখানে 2x2 ম্যাট্রিক্সের বিপরীতকরণের একেবারে ডিরেক্ট ফর্মুলাটা লেখা থাকবে। বুঝছো? বিপরীত ম্যাট্রিক্স যে তোমাকে পড়তে হবে, হারমিশিয়ান বিহারমিশিয়ান ম্যাট্রিক্সের যেই ইটা কি বলে শর্তটা, এই শর্তটা ওখানে লেখা থাকবে। কোনো উদাহরণ থাকতে হবে এমন না। ওকে, এবং শর্তটা দেখে যেন তুমি মনে করতে পারো, এরকম লেভেলে তুমি তখন পড়ে থাকবা। তো এরকম ভাবে যদি তুমি আসলে একটা ইনফরমেটিভ নোটবুক বানাতে পারো, এটাও তোমার জন্য খুব কাজে দিবে। এই ইনফরমেটিভ নোটবুকটা তুমি ওই 10 যে বললাম না যে 10-15 মিনিট করে জাস্ট হচ্ছে চেক দিবা, কাজ হয়ে যাবে। এটা হইলো তোমার সাবজেক্ট বেসিসে। বাংলাতে বানাইতে হবে এমন কি জরুরি না, চাইলে বানাতে পারো, সাল নিয়ে, মেজর কথা নিয়ে, মেজর আলাপ নিয়ে বানাতে পারো, না চাইলেও নাই। ওকে, বাট ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে, এগুলোর জন্য তোমার একটা জিনিস থাকা মাস্ট। যদি রাখতে পারো, এটাকে তুমি স্টর্ম রিভিশন বলে। স্টর্ম রিভিশন মানে একেবারে ঝড়ের গতিতে তুমি রিভিশনটা দিতেছো। ওকে, ইনফরমেটিভ একটা নোটবুক। একটা তো নোট তুমি ক্লাস করার সাথে সাথে করতেছো, উঠাইতেছো মেন খাতায়, ওটার পাশাপাশি। এরপরে একটা আছে ব্যাকলগ কন্ট্রোল রুল। এই জিনিসটা আবার খুব ইম্পর্টেন্ট। ব্যাকলগ কন্ট্রোল রুল মানে হচ্ছে আমাদের পড়া মেইনলি জমে কেন জানো? তুমি একটা জিনিস কমপ্লিট করতে পারো নাই, তোমার হাতে কিন্তু প্রপার টাইম ছিল। আমি ধরে নিলাম পার্থিব কোনো একেবারে অবাঞ্ছনীয় বা মানে অবর্জনীয় কোনো কারণের কারণে তোমার পড়াটা মিস গেছে। ধরে নাও অবর্জনীয়, খুবই অবর্জনীয় ছিল। তুমি ওই সময় পড়াশোনাটা না করে ওই বাকি যে কাজটা করছো, ওটার জন্যই এখন পৃথিবীতে ধরো টিকে আছে। ধরে নিলাম যে কাজটা এতটা গুরুত্বপূর্ণ ছিল, হ্যাঁ ধরে নিলাম। এখন তোমার হাতে পরবর্তী 7 দিনের ভিতরেও এত গুরুত্বপূর্ণ কাজ তুমি করে গেছো,
এত এত প্রয়োজনীয় কাজ তুমি করে গেছো, যার জন্য পৃথিবী টিকে আছে, যার জন্য হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, চতুর্থ বিশ্বযুদ্ধ লাগতেছে না। এত এত গুরুত্বপূর্ণ কাজ তুমি করছো যে লাস্ট 7 ডেজের ভিতরেও তুমি সেটাকে রিকভার করতে পারো নাই। বুঝছো? আমি তোমার মানে দিচ্ছি, কি বলে, প্রশংসা করতেছি। ভাগ্যিস তুমি করছো, না হলে তো আসলে আমরা বাঁচতেই পারতাম না। ব্যাপারটা এরকম, বুঝছো? আচ্ছা, তো এই যে এত গুরুত্বপূর্ণ কাজের জন্য তোমার, হ্যাঁ, আমরা যে তুমি যে পড়াশোনাটা কমপ্লিট করতে পারলা না, ইভেন যখন এটা আসলে 7 দিন ক্রস করে গেল, যখন 7 ডেজ ক্রস অলরেডি, তখন তোমার মানে সাবকনসিয়াস মাইন্ড অলরেডি ওটাকে ধরে নিছে যে ওটা আর তুমি পড়বা না। ওটা নিয়ে তুমি আর স্ট্রেসও ফিল করবা না। তুমি পরবর্তীতে নতুন গুরুত্বপূর্ণ কাজের জন্য যে পড়াটা স্কিপ করলো, ওটা তোমার ব্রেনে তখন চলে আসবে। হ্যাঁ, ও তখন 7 দিনের জন্য আগাবে। তো ব্যাকলগ কন্ট্রোল রুলটা হচ্ছে যে আল্লাহর দোহাই লাগে, তোকে এমন কোনো কাজ করা লাগবে না যেটার জন্য পৃথিবী টিকে আছে। ওটার জন্য উপরওয়ালা আছে। ওটার জন্য তোর থেকেও পার্থিব কূটনীতিবিদ আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজন আছে, যেটি হচ্ছে পেইড, টাকা পয়সা পায়। তোর আমার ফেসবুকে একটা মিম শেয়ার করার কারণে, কোনো রাজনৈতিক দলের বিশেষ কর্মসূচি দেওয়ার কারণে কিচ্ছু যায় আসে না। বোঝ জিনিসটা, এটা কোনো ন্যাশনাল লেভেলের কিছু না, ইন্টারন্যাশনাল লেভেলের কিছু। তুই আর আমি লাদেমের ফটকা ফুটাই ভাই, জিনিসটা বোঝ। তো নিজের শরীরের আক্রোশ দিয়ে পারমাণবিক বোমার সাথে আসলে লাগার কিছু নাই। হ্যাঁ, যেখানে স্বীকার করতে হবে না, তো সেখানে যত দ্রুত তুমি করতে পারবা তত বোধহয় তোমার জন্য বেটার। হ্যাঁ, তুমি তোমার শিল্পের জন্য, শিল্পের বসে, রক্তের বসে, জোরের বসে আগায় চলে যেতে পারবা বোধহয়। তুমি শুধু তুমি না, তুমি পুরো দেশটাকেই, যাও আর এগুলোতে না যায় আমি, ওগুলো কথাবার্তায় হোয়াট এভার, আই ডু কেয়ার অ্যাবাউট ইউর ফিলিংস, আই ডু কেয়ার। ওকে, যেটা বলছিলাম, তো এই ব্যাকলগ কন্ট্রোল রুলটা আল্লাহর দোহাই লাগে 7টা দিন কখনো পার হতে দিবা না। এই 7 ডেজ মোস্ট ইম্পর্টেন্ট। 7 ডেজ মাথায় রাখবা, তোমার যেই জিনিসটা জমতেছে এটা 7 দিনের ভিতরে যেন ক্লিয়ার করতে পারো। 7 দিনের ভিতরে এই একটা ফার্ম ডিটারমিনেশন তোমার ব্যাকলগ থেকে তোমাকে প্রো বানাইতে পারে। এই একটা ফার্ম ডিটারমিনেশন, বুঝছো? ব্যাকলগ, হ্যাঁ, ব্যাকলগ থেকে তুমি যদি আসলে প্রো হইতে চাও, ব্যাকলগ টু প্রো, জাস্ট কখনোই তুমি তোমার যে মেইন বা ইম্পর্টেন্ট পড়া বা যেটা আসলে পড়াশোনা মিস গেছে, এটাকে কখনো 7 দিন ক্রস করতে দিবা না, ইনশাল্লাহ, তাহলেই পারবা। ওকে, সো এই যে প্রপার একেবারে শুরু থেকে অফরে টেকনিক, তারপরে হচ্ছে 70-30 তোমার রিভিশন করার রুল, এরপরে আসা হচ্ছে ইনফরমেটিভ নোটবুক বানানো, দেন আসা তুমি বলতেছো ব্যাকলগ কন্ট্রোল রুল, এগুলো যদি কমপ্লিট করতে পারো, হোপসো তোমার এখান থেকে একটা ভালো উপকার বের হয়ে আসবে। এখন আমি তোমাকে একটা প্রপার প্ল্যান্ড উইকের কথা বলবো, এবং তোমার জন্য আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি। আমাদের যে এসিটিডি প্রোগ্রাম ছিল, যারা অলরেডি যুক্ত আছে প্রোগ্রামের সাথে, তারা তো দেখতেছোই যে এই প্রোগ্রামের নামটাই জাস্ট রিচেঞ্জ হয়ে রিভাইভ হয়ে গেছে, কারণ আসলে এখন তোমাদের আসলে একটু মানে রিভাইভ করা দরকার। এবং যারা ওই প্রোগ্রামের সাথে যুক্ত নাও, যেহেতু এখানে রিভাইভ দেওয়া হয়েছে, তার মানে এখানে এক্সট্রা কিছু ফিচার যুক্ত হয়েছে। এক্সট্রা ফিচারের মধ্যে প্রথম কি, তোমাদের বড় ভাই, ইমিডিয়েট বড় ভাই যেটা, হ্যাঁ, ওদের জন্য যে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম, এই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের কম্প্যাক্ট রিভিশন ক্লাসগুলো এখানে যুক্ত আছে। এই রিভিশন ক্লাসগুলা তোমার মিস হয়ে যাওয়া যে কোনো চ্যাপ্টারের অনশর্ট ক্লাসের থেকে 100 টাইমস বেটার। তোমাকে যে কাজটা করতে হবে, যেই চ্যাপ্টারগুলো মিসড হয়ে গেছে, জাস্ট সেগুলোতে ফোকাস করে ওখানকার সিআরপির ক্লাসগুলো কমপ্লিট করো। এখন পরবর্তীতে যখন আরও সময় পাবা, যখন আরও শানিত হয়ে যাবা, তখন তুমি চাইলে খুব সুন্দর মতন ওই একাডেমিক টু অ্যাডমিশনের যে একাডেমিক ক্লাসগুলো, সেগুলো করতে পারো। লেটস সে তুমি এখনো জৈব রসায়ন পর্যন্ত যাও নাই, ধরে নাও তুমি জৈব রসায়নটাও মোটামুটি মিস করছো। একাডেমিক ওয়ের 12টা লেকচার, যেটা অ্যামাউন্ট 25 থেকে 26 ঘন্টা মতো, সেই সেম ক্লাসের সেম লেকচারটা আমি 4টা লেকচারে নিয়েছিলাম, যেটা সিআরপির ভিতরে ক্যাপশন রিভিশনের প্রোগ্রামের মধ্যে। তুমি যখন ওটুকু করার মতন মানে টাইম পাবা না বা আসলে মিস হয়ে যাবে, তখন তুমি সিআরপির ওটা করেও সার্ভাইভ করতে পারবা, আই গ্যারান্টি ইট। ওটা আবার দেখবা যে 4টা লেকচারে 9.5 ঘন্টার ভিতরে কমপ্লিট করানো হয়েছে। তার মানে অবশ্যই মার্চ করা হয়েছে, গুরুত্বপূর্ণ জিনিসগুলোতে বেশি ফোকাস করা হয়েছে, সব কিছু একেবারে ইন ডিটেল দেখানো হয়েছে একাডেমিকে। সেটার একটা বেস্ট সামারি করা হয়েছে আসলে কি রিভিশনে। মার্ক তুমি 2টা পেয়ে কমপ্লিট করতে পারবা, বাট 12টা লেকচার করলে তোমার অ্যাডমিশনটা সিকিউর হয়ে যাবে, 4টা লেকচার করলে তোমার এইচএসসিটা ম্যাক্স সিকিউর হবে। এটা তিতা কথা একটা, এবং সত্য কথা, মেনে নিতে হবে, না মেনে নেওয়ার কিছু নাই। ক্লিয়ার? ওকে, এখন একটা জিনিস আসো, এই যে এই জিনিসটা একটু দেখে আমি তোমাদের কথাবার্তা বলাটা শেষ করবো। সেটা হচ্ছে একটা প্রপার প্ল্যান্ড উইক আসলে কেমন থাকে। হ্যাঁ, একটা প্রপার প্ল্যান্ড উইকের টেমপ্লেট আমরা বানাই দিব। সো তোমার যদি এটা দরকার হয়, তাহলে অবভিয়াসলি তুমি কমেন্ট করে জানাও যে একটা প্রপার প্ল্যান্ড উইকের টেমপ্লেটটা কেমন হয়, যেখানে তুমি ইচ্ছা মতন তোমার সাবজেক্টগুলো বসাতে পারবা, বুঝাতে পারবা। এখানে যেটার একটা একেবারে খুব বেসিক আমি কথাবার্তাগুলো লিখে রাখছি, সেটা দেখো, যেখানে সকল সাবজেক্ট আর কি ইনক্লুড হবে। মানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 8টা পেপার। ধরো এখন তোমার হচ্ছে 2টা পেপার করে পড়া লাগতেছে না, না লাগুক, সমস্যা নাই, কয়দিন পরেই পড়া লাগবে। এইচএসসি যখন পড়াশোনা করার চিন্তা করবা, তখন থেকে পড়া লাগবে। সাথে আছে বাংলা, বাংলা দ্বিতীয়, ইংরেজি, ইংরেজি দ্বিতীয়, আইসিটি। এই কয়টা সাবজেক্টের প্রত্যেকটা ইনক্লুড থাকবে একটা উইকের মধ্যে, এবং একটা ফ্লেক্সিবল টাইম অনুযায়ী। আর তোমার যে সাবজেক্টের ভিতরে দুর্বলতা আছে, সেটাকে আরো ভালো মতন রিপিটেড রাখতে হবে। ওকে, এরপরে আসবা হচ্ছে ওই যা যা তুমি পড়তেছো, মানে ওটা ইনক্লুড থাকবে, মানে কি
খালি রুটিনে লিখে রাখবে এমন না, অবশ্যই তুমি এটা পড়তেছো, ওটার একাডেমিক কমপ্লিট করতেছো, ওইটার প্র্যাকটিস থাকবে ওর ভিতরে, মাস্ট প্র্যাকটিস থাকবে। ওই প্র্যাকটিসের সাথে সাথে থাকতে হবে হচ্ছে এক্সাম। প্র্যাকটিস মানে কি, প্রথমত বোর্ড টার্গেট, এখন অ্যাডমিশনেরটা খুব অল্প অল্প করে দেখলেও দেখতে পারো, না দেখলেও কোনো সমস্যা নেই। এই প্র্যাকটিস থাকবে, তারপরে যাবা হচ্ছে সেখানকার এক্সামে, এবং এই এক্সাম দেওয়ার পরে দেখবা তুমি যেরকম আশা করতেছিলা সেই আশানুরূপ মার্ক পাইতেছো না কখনোই, এটা স্বাভাবিক, মার্ক পাবা না, আশানুরূপ মার্ক পাবা না। তার মানে তুমি তোমার উইক পয়েন্টগুলো দেখতে পাবা, এবং ওই উইক পয়েন্টগুলোতে দরকার তোমার একেবারে ফুল প্রুফ রিভিশন। আর এই রিভিশনের জন্যই পুরো কন্টেন্টটা তোমার সাজানো, একেবারে সেই একাডেমিক থেকে রিভিশন করবা কিভাবে। ওকে, সো এই রিভিশনের জায়গাটা আসে বেসিক্যালি এইখান থেকে। কিন্তু তুমি ম্যাক্স যতদূর পর্যন্ত ওই মোল্লার দৌড়ের মতন দৌড় দেয়, সেটা হচ্ছে প্র্যাকটিস। তাও আল্লাহর বান্দা অনেকগুলো প্র্যাকটিস পর্যন্তও যায় না, এক্সাম তো পরে থাক, তারপরে হচ্ছে রিভিশনের আলাপ তো আসুক পরে আরো। ওকে, তো আমাদের ডিটারমিনেশনটা এই পরিমাণে নিতে হবে যে আমি সবগুলো সাবজেক্টকে ইনক্লুড করে প্র্যাকটিস পর্যন্ত কমপ্লিট করব, এগেন এক্সামে যাব, এক্সামের জন্য আলাদাভাবে কিছু করতে হবে এমন না। আমাদের একাডেমিক অ্যাডমিশন প্রোগ্রামের ভিতরে সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা সাবজেক্টের উপর টপিক ওয়াইজ এক্সাম দেওয়ার ব্যবস্থা করে দেওয়া আছে। তুমি ওই এক্সামগুলোই দাও, ওই এক্সামগুলো দিয়েই দেখো যে তোমার উইকনেস কোন কোন জায়গাগুলোতে আসতেছে, ওটার উপরে জাস্ট রিভিশন করতে হবে। কথা বোঝা গেছে? তো তুমি তোমার একাডেমিক লাইফের সাথে এইরকম সিঙ্ক করে খুব সুন্দর মতন রিভিশনটুকুও কমপ্লিট করতে পারো। যদি এরকম রিভিশন করে কমপ্লিট করো, তাহলে অবশ্যই এইচএসসি 26 ব্যাচ যেরকম এখন তোমার মতন একেবারে টেস্ট পরীক্ষার পরে একটু নাম ফিল করতেছে যে আল্লাহ কিছুই তো মনে আসতেছে না, ওইরকমটা ইনশাল্লাহ তোমার সাথে হবে না। তুমি বোর্ড পরীক্ষার আগেও একটা ভালো কনফিডেন্ট থাকতে পারবা, ইভেন তোমার কলেজের যে কোনো পরীক্ষার আগে। ঠিক আছে, তো সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা কন্টেন্টে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।